ওষুধের মেধাস্বত্বে বিশেষ সুবিধা বহাল রাখার সিদ্ধান্তে বাড়ছে না উৎপাদন খরচ, বলছেন সংশ্লিষ্টরা। আরও ১৭ বছর সুফল পাবে বাংলাদেশের মানুষ। দীপন হত্যার পর আজিজ সুপার মার্কেট এখন অনেকটাই নিষ্প্রাণ। কমে গেছে ক্রেতা সমাগম, নিরাপত্তা জোরদারের দাবি প্রকাশকদের। তদারকি না থাকায় চীন থেকে গণহারে আসছে নিম্নমানের সিসি ক্যামেরা। রাতের বেলা অপরাধী শনাক্ত করা কঠিন হয়ে পড়ছে, বলছে পুলিশ। সংখ্যাগরিষ্ঠ জনগণ ও রাজনীতিবিদরা অভিন্ন মত দিলেও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের আগে বৈধতা পাওয়ার সম্ভাবনা নেই অভিবাসীদের। এবং সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ১ ঘণ্টা পর মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও জিম্বাবুয়ে। জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে চায় স্বাগতিকরা, ভালো করার লক্ষ্য অতিথিদের। সময় সংবাদের সঙ্গে আছি আমি ওয়াহিদা স্বপ্না। বিশ্বের ৫০টি স্বল্পোন্নত দেশের জন্য ওষুধের মেধাস্বত্বে বিশেষ সুবিধা বহাল রাখার সিদ্ধান্তে বাংলাদেশ আরও ১৭ বছর কম খরচে ওষুধ তৈরি ও কেনা বেচা করতে পারবে। এ বছরের ৩১ ডিসেম্বর মেধাস্বত্বের মেয়াদ শেষ হওয়ার আগেই ডব্লিউটিও এ সিদ্ধান্ত নিল। এতে করে স্বল্পোন্নত দেশগুলোর জন্য গুরুত্বপূর্ণ সুফল বয়ে আনবে বলে মনে করছেন এর সাথে সংশ্লিষ্টরা। আরও জানাচ্ছেন শাফিন জাহিদ। চলতি বছরেই শেষ হতে যাচ্ছে দরিদ্র দেশগুলোর জন্য উন্নত বিশ্বের দেয়া ওষুধের মেধাস্বত্বর বিশেষ সুবিধার মেয়াদ। বিভিন্ন সময়ে বিভিন্ন সংস্থার পক্ষ থেকে এই সুবিধা বহাল রাখতে বিশ্ব বাণিজ্য সংস্থা ডব্লিউটিওর কাছে আবেদন জানানো হয়। এরই পরিপ্রেক্ষিতে শুক্রবার জেনেভায় অনুষ্ঠিত মেধাস্বত্ব বিষয়ক পরিষদ ট্রিপসের বৈঠকে স্বল্পোন্নত দেশগুলোর অবস্থার উন্নতি না হওয়া পর্যন্ত সর্বোচ্চ ছাড় দেওয়ার সিদ্ধান্ত নেয় ডব্লিউটিও। আর এজন্য ২০৩৩ সাল পর্যন্ত বেঁধে দেওয়া হয় সময়সীমা। এ ছাড়ের ফলে মেধাস্বত্বর জন্য বাংলাদেশের মতো দেশগুলোকে অর্থ ব্যয় করতে হবে না। এতে একদিকে যেমন দামি ওষুধ নিজেদের বাজারে কম খরচে উৎপাদন করতে পারবে, অন্যদিকে দেশের উৎপাদিত ওষুধ থাকবে মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে। এমনটাই মনে করছেন ওষুধ শিল্পের সাথে জড়িত সংশ্লিষ্টরা। ১৬ কোটি লোক নতুন নতুন আবিষ্কার যদি এই অল্প দামে পায় তাহলে পর একটা বিরাট সুবিধা না? তার ফলে কি হবে, বাংলাদেশের জনগণ সুলভ মূল্যে ওষুধ পাচ্ছে, নতুন নতুন ওষুধ। আর দ্বিতীয় অবস্থা হলো বাংলাদেশের ওষুধ কোম্পানিগুলির জন্য গোটা পৃথিবীর দ্বার উন্মুক্ত হচ্ছে। আর বিশেষজ্ঞরা বলছেন স্বল্পোন্নত দেশগুলোতে জনস্বাস্থ্য রক্ষায় সহায়ক ভূমিকা পালন করবে নতুন এ আইন। আর এর ফলে বাংলাদেশের চিকিৎসা সুবিধাও থাকবে সাধারণ মানুষের হাতের নাগালে। পেটেন্ট আইন যদি মানতে হয় তখন ওই পেটেন্ট ওষুধের দাম তো অনেক বেশি, তো ফলে আমরা ওই ওষুধগুলো ব্যবহার করতে গেলে আমাদের অনেক কাঁচামাল অনেক বেশি দামে কিনতে হবে। তো যদি কিনতে হয় তখন ওষুধের দামটা যাবে বেড়ে। লাভ হলো এই যে আমরা যেই দামে ওষুধ পাচ্ছিলাম এখন আমরা সেই দামেই ওষুধ পাবো, আমাদের ওষুধের দাম আর বাড়ার কোনো কারণ নেই। তারা বলছেন যদি বাংলাদেশ এর মধ্যে স্বল্পোন্নত দেশ থেকে উন্নত দেশের পর্যায়ে উন্নীত হয় তাহলেও আগামী ৯ বছর অর্থাৎ ২০২৪ সাল পর্যন্ত এ সুবিধা বহাল থাকবে। আগামী ১৫ থেকে ১৮ ডিসেম্বর কেনিয়ার রাজধানী নাইরোবিতে অনুষ্ঠেয় মন্ত্রী পর্যায়ের সম্মেলনে এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে। শাফিন জাহিদ, সময় সংবাদ, ঢাকা। লেখক ও প্রকাশক দীপন হত্যার পর মুক্তবুদ্ধি চর্চার কেন্দ্র হিসেবে পরিচিত আজিজ সুপার মার্কেট এখন অনেকটাই নিষ্প্রাণ হয়ে পড়েছে। আগের মতো আর লেখক, কবি, সাহিত্যিক ও পাঠকদের আড্ডা জমে না এখানে। দোকানগুলোতে কমে গেছে ক্রেতা সমাগম ও বিক্রি কিনেও। এ অবস্থায় মার্কেটের নিরাপত্তা জোরদার করার দাবি জানিয়েছেন প্রকাশকরা। বিস্তারিত জানাচ্ছেন ফেরদৌস লিপি। ৯০ দশকে পাঠক সমাবেশ নামে ছোট্ট একটি বইয়ের দোকান দিয়ে যাত্রা শুরু হয় আজিজ সুপার মার্কেট বইয়ের বাজারের। পরে লেখক, কবি, সাহিত্যিক, চলচ্চিত্র নির্মাতা সহ নানা ক্ষেত্রের সৃজনশীল মানুষদের পদচারণায় মুখরিত হয়ে থাকে এই মার্কেট ও এর আশপাশ। সাথে যুক্ত হয় উদ্দেশ্যমূলক কিংবা উদ্দেশ্যহীন তরুণদের আড্ডা। সম্প্রতি মার্কেটের ভেতরে লেখক ও প্রকাশক দীপন হত্যার ঘটনায় সবকিছুই যেন নিষ্প্রাণ হয়ে পড়েছে। প্রাণ চাঞ্চল্যের স্থান দখল করেছে এক ধরনের ভয়। অ্যাক্সিডেন্টের পরে তখন আড্ডাটা ওইভাবে জমে না এবং সবাই ওইভাবে কেউ আসতেও চায় না। যে প্রাণ চাঞ্চল্য ছিল এই ঘটনার পর এটি স্তব্ধ হয়ে গেছে। ব্যবসায়ীরা বলছেন ওই ঘটনার পর মার্কেটে ক্রেতা উপস্থিতি কমার পাশাপাশি কমেছে বেচা বিক্রিও। মানুষ এখন ভয়ে আসতে চায় না, কারণ এখানে খুন হয়ে গেছে। আগের তুলনায় কোনো বেচাকেনাই নাই, আমরা খুব কষ্টের মধ্যেই আছি।
প্রকাশকরা জানালেন এখনো ভয়ে ভয়ে আছেন তারা। মার্কেটে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থার দাবি তাদের। তবে মার্কেটের ব্যবসায়ী সমিতি বলছেন ইতোমধ্যে প্রশাসনের পাশাপাশি নিজস্ব নিরাপত্তা কর্মীও নিয়োগ করা হয়েছে। আমাদের নিরাপত্তাটা আসলে নিশ্ছিদ্র হচ্ছে না। তো আমি মার্কেট কমিটির কাছে দাবি জানাবো যে প্রবেশ মুখ সংকুচিত করে সন্দেহভাজন লোকদেরকে আমাদের মার্কেটের নিরাপত্তা কর্মীরা চ্যালেঞ্জ করতে পারেন। আমাদের সিভিলে কিছু নিরাপত্তা কর্মী পুরো মার্কেটটাতে ঘুরতেছে ফিরতেছে, তারপর প্রশাসন থেকেও আমাদেরকে পুলিশ দিয়েছে, তারাও ঘুরতেছে। গত 31শে অক্টোবর আজিজ সুপার মার্কেটে নিজ প্রতিষ্ঠানে কুপিয়ে হত্যা করা হয় প্রকাশনা প্রতিষ্ঠান জাগৃতির স্বত্বাধিকারী ও লেখক ফয়সল আরিফিন বিপনকে। ফেরদৌস লিপি, সময় সংবাদ, ঢাকা। পুলিশ প্রশাসনের নির্দেশের পাশাপাশি অপরাধী শনাক্তের ক্ষেত্রে হঠাৎ করেই চাহিদা বেড়ে যাওয়ায় দাম বেড়ে গেছে ক্লোজ সার্কিট ক্যামেরার। আর সুনির্দিষ্ট কোনো নিয়মনীতি ও তদারকি না থাকায় চীন থেকে গণহারে আনা হচ্ছে নিম্নমানের সিসি ক্যামেরা। এসব ক্যামেরার চিত্র ধারণ ক্ষমতা একেবারেই সীমিত। প্রযুক্তি বিশেষজ্ঞ ও পুলিশের কর্মকর্তারা বলছেন, উন্নত মানের সিসি ক্যামেরা না হলে লক্ষ্যই ভেস্তে যাবে। বিস্তারিত কমলদের রিপোর্টে। 1 মাস আগেও জরুরি প্রয়োজন না হলে বাসাবাড়ি কিংবা ব্যবসা প্রতিষ্ঠানে সিসি ক্যামেরা তেমন ব্যবহার ছিল না, কিন্তু ক্রমাগত নাশকতা বাড়তে থাকায় অপরাধী শনাক্তে গুরুত্ব বেড়ে গেছে সিসি ক্যামেরার। এর মধ্যে সিসি ক্যামেরা স্থাপনের জন্য পুলিশের পক্ষ থেকেও দেওয়া হয়েছে বিশেষ নির্দেশনা। এই অবস্থায় চাহিদার সাথে পাল্লা দিয়ে বাড়ছে দামও। সব ধরনের ব্র্যান্ড আমরা কিন্তু এখন ইনপুট করি এবং সেলও করতেছি ভালো। এইচডি ক্যামেরার টোটাল প্যাকেজটা পড়তেছে 45,000 টাকার মধ্যে, আর অ্যানালগ ক্যামেরাগুলো পড়তেছে 35-এর মধ্যে। সাধারণ মানের সিসি ক্যামেরা দিয়ে মাত্র 10 থেকে 20 মিটার দূরত্বের চিত্র ধারণ সম্ভব। তবে এইচডি ম্যানের ক্যামেরা দিয়ে 30 থেকে 70 মিটার দূরত্বের চিত্র ধারণ করা যায়। কিন্তু মানুষের মধ্যে ধারণা না থাকায় নিম্নমানের ক্যামেরা বিক্রি হচ্ছে তুলনামূলক বেশি। অনেকেই কম প্রাইসের কারণে কিনছে যে নিম্নমানের ক্যামেরা। কোন জায়গায় লাগানো হচ্ছে এবং সেখানে কি ক্যামেরা লাগবে সরকার থেকে এটা নির্দিষ্ট করে দিলে তাহলে সাধারণ মানুষ আর এই ভোগান্তির শিকার হবে না, ভালো জিনিসটা ইউজ করবে এবং আমাদের যে পারপাস সেটাও ঠিকমতো সলভ হবে। সিএমপির শীর্ষ এই কর্মকর্তার মতে নিম্নমানের ক্যামেরায় নাইট ভিশন সিস্টেম দুর্বল হওয়ায় রাতের চিত্র দেখে অপরাধীকে শনাক্ত করা অনেকটা কঠিন। মূলত অপরাধীরা, সন্ত্রাসীরা তো রাতের অন্ধকারটাকে তারা বেছে নেয়, তো ফলে নাইট ভিশন না থাকলে এই ক্যামেরা ইউজলেস। আগে চট্টগ্রামে প্রতি মাসে মাত্র কয়েকশো ক্যামেরা বিক্রি হলো, এখন বিক্রি হচ্ছে 3 থেকে 4 হাজার। সাম্প্রতিক সময়ে সারা দেশে বেশ কিছু অপরাধের রহস্য উন্মোচনে মূল ভূমিকা পালন করেছে এই সিসি ক্যামেরা। এখন চাহিদা বেড়ে যাওয়ায় বাজারে সিসি ক্যামেরা দেদারসে বিক্রি হচ্ছে, কিন্তু এর কতটুকু মানসম্মত তাও কেউ পর্যালোচনা করছে না। আর এর কার্যকারিতা কতটুকু থাকে তাই এখন দেখার বিষয়। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। দেখছেন সময় সংবাদ। একদিন দুদিন নয়, বেঁচে থাকো আজীবন, বেঁচে থাকো সোনামণি, বেঁচে থাকো জাদুমণি। আজ নয় কাল নয়, বেঁচে থাকো আজীবন, বেঁচে থাকো ধুনধুনি, বেঁচে থাকো ঝুনঝুনি, বেঁচে থাকো সোনামণি। সবার সাথে আজীবন 1 পয়সা প্রতি সেকেন্ড। এবার তোমার ফোন বেঁচে থাকবে আজীবন। এয়ারটেল, দেশের সেরা স্মার্টফোন নেটওয়ার্ক। আজ থেকে শুরু হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 2015-16 স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা। সকাল 9টা থেকে 10টা পর্যন্ত হয় এই ইউনিটের পরীক্ষা। সকাল থেকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জড়ো হতে থাকেন পরীক্ষার্থীরা। পরীক্ষার শুরুতেই হল পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। এবছর প্রতিটি আসনের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন 34 জন পরীক্ষার্থী। ভর্তি পরীক্ষা চলবে আগামী 12 নভেম্বর পর্যন্ত। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, এবছর মোট 9টি ইউনিটে 56টি বিভাগে আবেদন করার সুযোগ পেয়েছেন শিক্ষার্থীরা। দর্শক, এই মুহূর্তে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আছেন আমাদের রিপোর্টার সাইফুর রহমান রকি। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রকি, স্বপ্না, আপনি যেমনটি বলছিলেন যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আজকে শুরু হয়েছে। সকাল 9টা থেকে মূলত এই ভর্তি পরীক্ষা শুরু হয়েছে এবং প্রতিটি পরীক্ষা কিন্তু 1 ঘন্টা করে অনুষ্ঠিত হচ্ছে। আজকে মূলত এ এবং বি ইউনিটের পরীক্ষা শুরু হয়েছে। সকাল 9টা থেকে 10টা পর্যন্ত 1 ঘন্টাব্যাপী এই ইউনিটের
জোর এবং তারপরে কিন্তু 11টা থেকে 12টা পর্যন্ত এর বিজোর এই পরীক্ষাটি হয়েছে এবং দুপুর 1টা থেকে শুরু হবে বি ইউনিটের পরীক্ষা এবং তারপরের যে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে বি ইউনিটের সেটি হচ্ছে 3:30টা থেকে 4:30টা পর্যন্ত এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। স্বপ্না, আপনাকে একটু বলে রাখি যে এই পরীক্ষাতে কিন্তু প্রতি আসনের বিপরীতে 34 জন শিক্ষার্থী লড়বেন। মোট 1,60,682 জন শিক্ষার্থী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশ নিচ্ছেন। মূলত 9টি ইউনিটের 56টি বিভাগে 4,168 আসন রয়েছে। এছাড়াও কিন্তু আমি আজকে পরীক্ষা কেন্দ্রের শুরুর আগে কিন্তু এই পরীক্ষার্থীরা কিন্তু এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করতে শুরু করেছে এবং অনেকের সাথে কিন্তু তাদের অভিভাবকেরাও এসেছেন। আমরা দেখছি যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কিন্তু ভর্তিচ্ছু শিক্ষার্থীদের পদচারণায় কিন্তু মুখরিত হয়ে উঠেছে। তো 4 দিন ব্যাপী এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। 12 নভেম্বর পর্যন্ত চলবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা। আজকে যেমন চলছিল এ এবং বি ইউনিটের পরীক্ষা, আগামীকাল 10 তারিখ চলবে ই ইউনিট এবং ডি ইউনিটের পরীক্ষা, 11 তারিখ চলবে এফ ইউনিট এবং এইচ ইউনিটের পরীক্ষা এবং সর্বশেষ 12 নভেম্বর চলবে সি, জি এবং আই ইউনিটের পরীক্ষা। তো মূলত রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে কথা হয়েছে। আমার বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে যেটি জানানো হয়েছে যে এই ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেজন্য কিন্তু তারা তৎপর রয়েছেন এবং ভর্তি পরীক্ষা হলেই কিন্তু একটি চক্র তারা কিন্তু ভর্তি প্রশ্নপত্র ফাঁস নিয়ে কিন্তু এক ধরনের অপচেষ্টা তাদের মধ্যে থাকে। তো মূলত এবার যেন এ ধরনের কোনো ঘটনা না ঘটে, ভর্তি পরীক্ষা যেন সুষ্ঠু এবং শান্তিপূর্ণ পরিবেশে হয় সেজন্য কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়াও আমরা পুলিশ কর্মকর্তাদের সাথেও কথা বলেছি। তারা আমাদেরকে যেটি বলেছেন, তারা এই ভর্তিচ্ছুদের সার্বিক নিরাপত্তার স্বার্থে যে আইন শৃঙ্খলার রক্ষাকারী বাহিনী বাড়ানো ছাড়াও গোয়েন্দা নজরদারি বাড়ানো ছাড়াও যে পদক্ষেপ নেওয়া দরকার তাদের পক্ষ থেকে কিন্তু এই পদক্ষেপগুলো নেওয়া হয়েছে। আমরা মূলত আপনাকে দেখানোর চেষ্টা করছি যে 12টির পরীক্ষা ছিল, 12টির পরীক্ষাটা শেষ হয়ে গেল এই ইউনিটের পরীক্ষা শেষে কিন্তু এখন শিক্ষার্থীরা কেন্দ্র থেকে বের হচ্ছে এবং মূলত হচ্ছে 1টা থেকে আবার বি ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু হবে এবং এই পরীক্ষাটিও 1 ঘন্টা অনুষ্ঠিত হবে। তো এক কথায় বলতে গেলে স্বপ্না, রাজশাহী বিশ্ববিদ্যালয় যে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে এটি কিন্তু এখন পর্যন্ত আমরা কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার সংবাদ পাইনি বা প্রশ্নপত্র ফাঁসের পর্যন্ত এখন পর্যন্ত কোনো ধরনের বিষয় এখন পর্যন্ত আমরা শুনিনি এবং ভর্তিচ্ছুদের সাথেও কথা বলেছি। তারা বলেছেন শান্তিপূর্ণ পরিবেশে তারা ভর্তি পরীক্ষা দিচ্ছেন এবং খুব সুষ্ঠু সুন্দর পরিবেশে তারা পরীক্ষা দিচ্ছেন এবং তারা আশা করছেন যে তারা এই ভর্তি পরীক্ষায় যদিও অনেক কম্পিটিশন, যদিও অনেক টাফ ভর্তি হওয়া, তারপরেও তারা আশা করছেন যে এখানে পরীক্ষা দিয়ে তারা ভর্তি হবেন। তো স্বপ্না, আমার কাছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার এমনটাই ছিল সর্বশেষ খবর। দর্শক, আজ থেকে শুরু হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 2015-16 শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা। আর এই বিষয়ে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন আমাদের সহকর্মী সাইফুর রহমান রকি। সময় সংবাদে আরও থাকছে। সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়ার স্ত্রী শিল্পী আসমা কিবরিয়ার ইন্তেকাল। হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সচিবালয়ে মন্ত্রিসভার নিয়মিত সাপ্তাহিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সকাল 10টায় এই বৈঠক শুরু হয়। এতে যোগ দেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী সহ মন্ত্রিসভার সদস্যরা। বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব শফিউল আলম সাংবাদিকদের ব্রিফ করেন। যুক্তরাষ্ট্রের 1,10,00,000 অবৈধ অভিবাসীদের বৈধতায় সংখ্যাগরিষ্ঠ জনগণ ও রাজনীতিবিদরা অভিন্ন মত পোষণ করার পরও 2016 সালের প্রেসিডেন্ট নির্বাচনের আগে অভিবাসীদের বৈধতা পাওয়ার কোনো সম্ভাবনা নেই, এমন মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের মাইগ্রেশন পলিসি ইনস্টিটিউশনের পরিচালক সাবেক ইমিগ্রেশন কমিশনার ডরিস মাইজনার। নিউ ইয়র্ক থেকে শিহাবুদ্দিন কিসলুর পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। বর্তমানে যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান জনসংখ্যার শতকরা 55% নাগরিকই অভিবাসী, আর অভিবাসী জনসংখ্যার মধ্যে সিংহভাগই তরুণ কর্মশক্তি। এই বিশাল অভিবাসী কর্মশক্তিকে কাজে লাগাতে না পারলে যুক্তরাষ্ট্রের অর্থনীতি হুমকির মুখে পড়বে বলে মনে করছে দেশটির বিভিন্ন গবেষণাধর্মী প্রতিষ্ঠান। সম্প্রতি যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের রিনিউইং আমেরিকা সিরিজে অভিবাসী নীতির ভবিষ্যৎ শীর্ষক নীতি নির্ধারণী আলোচনার আয়োজন করে যুক্তরাষ্ট্রের কাউন্সিল অন ফরেন রিলেশন। যুক্তরাষ্ট্রের
যুক্তরাষ্ট্রের শীর্ষ গবেষণাধর্মী সামাজিক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন সভায়। কাউন্সিল অন ফরেন রিলেশনের সিনিয়র ফেলো টেড এলডেন বলেন, যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসী প্রবেশের হার বর্তমানে রেকর্ড পরিমাণ হ্রাস পেয়েছে। গত 5 বছরে এদেশে অভিবাসী প্রবেশের সংখ্যা কমে এসেছে। যুক্তরাষ্ট্রে কাজের সুযোগ বেশি থাকলে বেশি অভিবাসী আসে, আবার কাজের সুযোগ কমে গেলে কম অভিবাসী আসে। তবে সীমান্তে কড়াকড়ি আরোপ করায় এ সংখ্যা তাৎপর্যপূর্ণভাবে কমে এসেছে। এদিকে আলোচনার দ্বিতীয় পর্বের প্রশ্নোত্তরে সময় টেলিভিশনকে সাবেক ইমিগ্রেশন কমিশনার ডোরিস মাইজনার যুক্তরাষ্ট্র থেকে 1,10,00,000 অবৈধ অভিবাসীকে বহিষ্কারের চিন্তাকে অবাস্তব বলে উল্লেখ করেন। অভিবাসীরা যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক উন্নয়নের অবিচ্ছেদ্য অংশ। এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সবচেয়ে ভালো সমাধান অভিবাসীদের বৈধতার পথ সুগম করা। 2012 ও পূর্ববর্তী সময়ে প্রতি বছর 4 লাখ অভিবাসীকে বহিষ্কার করেও পরবর্তীতে এই সিদ্ধান্ত থেকে যুক্তরাষ্ট্র সরকারকে পিছু হটতে হয়েছে বলেও মন্তব্য করেন এই ইমিগ্রেশন কমিশনার। সময় সংবাদ, নিউ ইয়র্ক। নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর 7 খুন মামলার অন্যতম আসামি র্যাবের সাবেক সিও তারেক সাইদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। একই সাথে প্যানেল মেয়র নজরুল ইসলাম সহ 5 জন হত্যার ঘটনায় দায়ের করা মামলাটির পরবর্তী শুনানি 30 নভেম্বর ধার্য করা হয়েছে। সকালে নারায়ণগঞ্জের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আশিক ইমাম এ আদেশ দেন। এ সময় র্যাবের সাবেক 3 কর্মকর্তা সহ গ্রেফতারকৃত 22 আসামিকে আদালতে হাজির করা হয়। পরে শুনানির শেষে আদালতের নির্দেশে আবারও তাদের কারাগারে পাঠানো হয়। এছাড়া আইনজীবী চন্দন সরকার ও ড্রাইভার ইব্রাহিম হত্যার মামলাটির বিচার প্রক্রিয়া শুরুর জন্য জজ কোর্টে প্রেরণের নির্দেশ দিয়েছেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। বরিশালের উজিরপুরে মাইক্রোবাস পিকআপ মুখোমুখি সংঘর্ষে 2 ভাই নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও 6 জন। পুলিশ জানান, সকাল 7টার দিকে ঢাকা বরিশাল মহাসড়কের সানোহার এলাকায় ফরিদপুরগামী মালবাহী একটি পিকআপের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আবুল ও ইসমাইল নামে 2 জন মারা যান। নিহতরা পিকআপের যাত্রী ছিলেন। ঘন কুয়াশার কারণে এই পিকআপ এবং মাইক্রোটি মুখোমুখি সংঘর্ষ হয় এবং ঘটনাস্থলে পিকআপে থাকা সুপারি ব্যবসায়ী আপন 2 ভাই ঘটনাস্থলে মৃত্যুবরণ করে এবং মাইক্রোর যাত্রী 6 জন 5-6 জন গুরুতর আহত হয়। রাজধানীর মতিঝিল বাণিজ্যিক এলাকা থেকে ছিনতাই করে পালানোর সময় দক্ষিণ কেরানীগঞ্জের ঝিলমিল প্রকল্প এলাকা থেকে 4 ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। এ সময় গুলি বিনিময়ের সময় পুলিশের 4 সদস্য ও ছিনতাইকারী দলের 2 সদস্য আহত হন। পুলিশ জানায়, গতকাল বিকেল 4:15টার দিকে মতিঝিল বাণিজ্যিক এলাকার টুডে ইন্টারন্যাশনাল মানি এক্সচেঞ্জের কর্মচারী জুয়েল হোসেন 39 লাখ টাকা নিয়ে অফিসে যাচ্ছিলেন। এ সময় র্যাব পরিচয়ে কয়েকজন ছিনতাইকারী তাকে আটক করে একটি মাইক্রোবাসে তুলে দক্ষিণ কেরানীগঞ্জের ঝিলমিল প্রকল্প এলাকায় নিয়ে যায়। সন্ধ্যায় তাকে মারধর করে টাকা ছিনতাই করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে দুর্বৃত্তরা। এ সময় স্থানীয়রা খবর দিলে ছিনতাইকারীদের ধাওয়া করে আটকের চেষ্টা করে পুলিশ। উপস্থিতি টের পেয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে তারা। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোড়ে। এতে 4 পুলিশ সদস্য ও ছিনতাইকারী দলের 2 জন আহত হন। এ ঘটনায় 1 জন পালিয়ে যেতে সক্ষম হলেও 4 জনকে আটক করে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে র্যাবের পোশাক, ওয়াকিটকি, পিস্তল, 3 রাউন্ড গুলি, হ্যান্ডক্যাপ ও বেশ কয়েকটি মোবাইল সেট ও নগদ 15 লাখ টাকা উদ্ধার করা হয়। এ ঘটনায় অস্ত্র আইন ও ছিনতাইয়ের অভিযোগে 2টি মামলা করার কথা জানায় পুলিশ। পুলিশ উপস্থিত টের পেয়ে যখন দেখছে তারা যেতে পারছে না, তখন পুলিশকে লক্ষ্য করে গুলি করে। পুলিশও তাদের গুলিতে পরে পাল্টা গুলি করে জবাব দেয়। গোলাগুলির এক পর্যায়ে কিছুক্ষণ পর গুলি থামলে আমরা তারা যে মাইক্রোবাসটা নিয়ে এখানে ঢুকেছিল সেই মাইক্রোবাসটা দেখতে পাই এবং সেটা উদ্ধার করি এবং তারপরে দেখি তারা এখান থেকে 2 জন মোট 4 জন ডাকাতকে আমরা আটক করি। সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়ার স্ত্রী শিল্পী আসমা কিবরিয়া ইন্তেকাল করেছেন। হৃদরোগে আক্রান্ত হয়ে সকাল 7:30টার দিকে রাজধানী ইউনাইটেড হাসপাতালে মারা যান তিনি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শোক প্রকাশ করেছেন। তার বয়স হয়েছিল 78 বছর। এর আগে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় গতকাল থেকে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল।
এদিকে আসমা কিবরিয়ার মৃত্যুর খবর জানার পর তার আত্মীয় স্বজন, সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্টজন, রাজনীতিবিদ ও শুভাকাঙ্ক্ষীরা ইউনাইটেড হাসপাতালে ভিড় করেন। এ সময় সেখানে শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়। দর্শক, স্ত্রী শিল্পী আসমা কিবরিয়ার লাশ হাসপাতাল থেকে রাজধানীর গুলশানের বাসায় নেওয়া হয়েছে। সেখানে আছেন রিপোর্টার শেখ জায়েদ। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। জায়েদ। স্বপ্না বেগম আসমা কিবরিয়ার লাশ এর মধ্যে কিন্তু এই গুলশানের ওনার বাসায় নিয়ে আসা হয়েছে, একটু আগে ইউনাইটেড হাসপাতাল থেকে নিয়ে আসা হয়েছে। আপনি যেমনটি বলছিলেন যে 78 বছর বয়সে উনি মারা গিয়েছেন, গতকাল থেকে লাইফ সাপোর্টে ছিলেন। এই মুহূর্তে এখানে আছেন আসমা কিবরিয়ার এবং সাবেক অর্থমন্ত্রী শাহ এম এস কিবরিয়ার ছেলে। আমরা ওনার সাথে একটু কথা বলবো। আমাদেরকে একটু বলবেন আসলে জানাজার সময় এবং বাকি আনুষ্ঠানিকতা। আম্মা 9:10 মারা গেছেন ইউনাইটেড হাসপাতালে। হার্ট অ্যাটাক হয়েছে। উনি অনেক বিভিন্ন অসুখে আক্রান্ত ছিলেন এবং দীর্ঘ 6 বছর ধরে যুদ্ধ করছেন বিভিন্ন অসুখের সাথে। আর জানাজার টাইম আমরা দিয়েছি বাদ আসর আজাদ মসজিদে, আর বাদ মাগরিব দাফন হবে বনানী গোরস্থানে জানাজা, আর দাফন আমার বাবার পাশে। স্বপ্না যেমনটি শুনছিলেন, জনাব শাহ এম এস কিবরিয়ার ছেলে এবং আসমা কিবরিয়ার ছেলে রেজা কিবরিয়া জানাচ্ছিলেন যে মরহুমার জানাজা অনুষ্ঠিত হবে আজাদ মসজিদে বাদ আসর এবং তারপরে দাফন করা হবে বনানী কবরস্থানে, যেখানে সাবেক অর্থমন্ত্রী শাহ এম এস কিবরিয়াকে দাফন করা হয়েছে। তার পাশেই দাফন করা হবে আসমা কিবরিয়াকে এবং সেটি বনানী কবরস্থানে দাফন করা হবে। বাদ আসর জানাজা আজাদ মসজিদে হওয়ার পর বনানী কবরস্থানেও আরেকটি জানাজা হওয়ার কথা রয়েছে, যেমনটি জানাচ্ছিলেন আসমা কিবরিয়া এবং শাহ এম এস কিবরিয়ার ছেলে রেজা কিবরিয়া। তো স্বপ্না এই ছিল এখানকার মতো। তো এখন হচ্ছে ওনার আত্মীয় স্বজনরা আসছেন এখানে, যারা শুভাকাঙ্ক্ষীরাও রয়েছেন, রাজনৈতিক সহকর্মী যারা ছিলেন, যারা রয়েছেন তারা আসছেন এবং আস্তে আস্তে ভিড় বাড়তে আছে এবং লাশটি এখানে এনে রাখা হয়েছে। তো স্বপ্না এই ছিল সবশেষ এখান থেকে। দর্শক, সাবেক অর্থমন্ত্রী শাহ এম এস কিবরিয়ার স্ত্রী আসমা কিবরিয়ার লাশ হাসপাতাল থেকে রাজধানীর গুলশানের বাসায় নেওয়া হয়েছে। সেখানে ভিড় করেছেন তার আত্মীয় স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা। এই বিষয়ে আমাদের বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী শেখ জায়েদ। নিম্ন মধ্যম আয়ের দেশের নতুন অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলায় দেশের কূটনীতিকদের আরও সক্রিয় অংশগ্রহণের তাগিদ দিয়েছেন বিশ্লেষকরা। পাশাপাশি ইউরোপের বাজারে মন্দা এবং টিপিপি চুক্তির পর আন্তর্জাতিক বাজারে বাংলাদেশি পণ্যের অবস্থান ধরে রাখতে অর্থনৈতিক কূটনীতি জোরদার করার পরামর্শ তাদের। বিস্তারিত জানাচ্ছেন মোস্তফা মাহবুব। আমদানি রপ্তানি বাণিজ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বিশ্বের সঙ্গে সুসম্পর্ক। পুরনো বাজারে অবস্থান ধরে রাখা ও নতুন বাজারে সম্ভাবনা সৃষ্টির জন্য তাই প্রয়োজন হয় প্রচারণার। আর বিশ্ব অর্থনীতির মন্দা পরিস্থিতি সহ সম্প্রতি নিম্ন মধ্যমায়ের দেশে পরিণত হওয়ায় রপ্তানি বাড়াতে বাংলাদেশের জন্য যা সবচেয়ে বেশি প্রয়োজন। স্বল্পোন্নত দেশ থেকে বেরিয়ে আসার ফলে আমাদের অনেক রকমের চ্যালেঞ্জের মধ্যে পড়তে হবে, বিশেষ করে বাজার সুবিধার ক্ষেত্রে। আর নতুন ধরনের আসলে নেগোসিয়েশন দরকার হয়। বাংলাদেশ কারোর সাথে গিয়ে এফটিএ করতে চায়, সেই ধরনের অগ্রগতিটি এখনো সীমিত পর্যায়ে। আমাদের কূটনীতি যারা দেশে বিদেশে কাজ করতেছেন তারা আসলে এই সমস্ত বিষয় নিয়ে কখনো কাজ করেননি। ইংল্যান্ডে মার্কেট করে আসছি, আমি জার্মান গেছি মার্কেট করতে, কিন্তু আমি কখনো আমাদের কূটনীতিকদের ওইভাবে কাজ করতে দেখিনি। এমন অবস্থায় প্রথাগত কূটনীতির বাইরে গিয়ে দেশ ও দেশের বাইরে কাজ করা সরকারি আমলাদের সক্রিয় অংশগ্রহণ জরুরি বলে মনে করেন ব্যবসায়ী। একটা দেশের সাথে সুসম্পর্ক রেখে আমাদের দেশের যতটুকু সুযোগ সুবিধা নেওয়া যায় বহির্বিশ্ব থেকে, সেইটাই হতে হবে আমাদের মূল মন্ত্র। আর এক্ষেত্রে অর্থনৈতিক অগ্রযাত্রায় ভবিষ্যতের লক্ষ্য পূরণে কূটনীতিক নিয়োগের ক্ষেত্রে সরকারকে এখনই নিরপেক্ষ হওয়া উচিত বলে মনে করেন এই সাবেক কূটনীতিক। এখানে দ্য বেস্ট অ্যান্ড দ্য ফাইনেস্ট, দ্য মোস্ট কম্পিটেন্ট তাকেই অ্যাপয়েন্ট করা উচিত। সে যদি বাই চান্স আপনার পার্টির হয় ভালো, যদি না হয় হু কেয়ারস। চলমান বিশ্ব রাজনৈতিক সংকট কিংবা আঞ্চলিক স্বার্থের বিপরীতে সব দেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে কাঙ্ক্ষিত অর্থনৈতিক লক্ষ্য অর্জনে কূটনীতিকদের দক্ষতা বাড়ানোর দিকেও সরকারকে নজর দেওয়ার তাগিদ সংশ্লিষ্টদের। ন্যাশনাল ইন্টারেস্ট প্রমোট করলেই আপনার পার্টির ইন্টারেস্ট প্রমোট হবে। মোস্তফা মাহবুব, সময় সংবাদ, ঢাকা। আর কদিন পরই আমন ধান উঠতে শুরু করবে, কিন্তু প্রতিকূল অবস্থার কারণে ভালো ফলনের পাশাপাশি ন্যায্য দাম পাওয়া নিয়ে চিন্তিত রাজশাহী কৃষকেরা। তবে কৃষি বিভাগ জানায় প্রাকৃতিক দুর্যোগে কিছুটা ক্ষতি হলেও তার লক্ষ্য অর্জনের প্রভাব ফেলবে না। আর বিশেষজ্ঞরা বলছেন সরাসরি সরকার কৃষকের কাছ থেকে ধান কিনলে
ক্ষতিগ্রস্ত হবেন না তারা। হাবিবুর রহমান পাপ্পুর তোলা ছবিতে বিস্তারিত জানাচ্ছেন রাকিবুল হাসান। পাতামরা রোগ, অতিবৃষ্টি আর পোকার আক্রমণ সামলে রাজশাহীর দিগন্ত জুড়ে মাঠের পর মাঠ এখন সোনার ছড়া। কৃষকরাও ব্যস্ত আমন ধান ঘরে তুলতে। তবে কি পরিমাণ ধান গোলায় উঠবে তা নিয়ে চিন্তিত তারা। বর্তমান বাজারে প্রতিমণ ধান বিক্রি হচ্ছে 600 থেকে 650 টাকায়। তবে নতুন ধান উঠলে দাম কমার আশঙ্কা করছে কৃষকেরা। যে অনুযায়ী ফলন হয়েছে আর যে দাম ধানের সে অনুযায়ী আপনার কিন্তু ওই খরচটা উঠবে। বিঘা প্রতি ধানের খরচ পড়ছে 13,000 টাকা। যদি বাজার 700 টাকা মূল থাকে তাহলে কৃষকেরা কিছু টাকা পাবে। সরকার যদি আমাদের ন্যায্য মূল্যে ধানগুলো কিনে তাহলে আমরা হয়তো কিছুটা আগাতে পারবো। কৃষি বিভাগ বলছে প্রাকৃতিক দুর্যোগে ধানের কিছু ক্ষতি হলেও পূরণ হবে লক্ষ্যমাত্রা। সার এবং বীজেরও কোনো সংকট দেখা দেয়নি। এই প্রেক্ষিতে চাষিরা খুব ভালোভাবে আমরা ধান উৎপাদন করতে পেরেছি। কাজে আমরা মনে করছি যে এবার ফলনের দিক দিয়ে অন্তত আমরা কোনো রকমভাবে ক্ষতির সম্মুখীন হব না। এদিকে সরকারের প্রতি কৃষকের কাছ থেকে সরাসরি ধান কেনার পরামর্শ বিশেষজ্ঞদের। সরকারি ব্যবস্থাপনায় যদি ধান কেনা যায় তাহলে কৃষক এবং বাংলাদেশে যারা কনজিউমার মানে ভোক্তা তারা দুই উপকৃত হবে। চলতি বছরে রাজশাহীতে ৭৪,২৫০ হেক্টর জমিতে আমনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ২,২৮,৪৮২ মেট্রিক টন। রাকিবুল হাসান, সময় সংবাদ, রাজশাহী। নিবন্ধিত জেলে তালিকায় ভিন্ন পেশার মানুষের নাম থাকায় সরকারি সহায়তা থেকে বঞ্চিত হচ্ছেন বরগুনার প্রকৃত জেলেরা। এর ওপর ১ নভেম্বর থেকে জাটকা ধরার ওপর নিষেধাজ্ঞা জারি হওয়ায় এই অঞ্চলের জেলেরা মানবেতর জীবন কাটাচ্ছেন। এসএম সিফাতের তোলা ছবিতে বিস্তারিত জানাচ্ছেন এম এ আজিম। বরগুনার পাথরঘাটা উপজেলার বাজারে গত ৫ থেকে ৬ বছর যাবৎ চায়ের দোকান চালাচ্ছেন সাগর নামের এই ব্যক্তি। কোনোদিন জড়িত ছিলেন না মাছ ধরা পেশায়, অথচ জেলে তালিকায় রয়েছে তার নাম। আমার কার্ড আছে, আমার কার্ড কিভাবে হয়েছে সেটা তো আমি বলতে পারি না। আমি তো এই ব্যবসা নিয়ে আছি, এদিকেই আমি চলি। শুধু সাগর নয়, জেলে না হওয়া সত্ত্বেও উপজেলার অনেকেরই নাম রয়েছে জেলে তালিকায়। ফলে সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে প্রকৃত জেলেরা। কমিশনার যাই কইছে এই কেটা পাস করে দেন, মৎস্য বিচারে হারা এই কেটা পাস করে দিয়েছে, আর যারা জেনুয়ালি চাইলে হারা অনেক মানি পায় না। কয়েকবার নাম নিয়েছে, কোনো কাটায় নাই। তাই তো আমি জাল বাইতে আছি, আর যাগো রিক্সা চালায় দিনমজুরি কাম করে তারা তো জেলে কাটের চাল পায়। যারা জেলে না হওয়া সত্ত্বেও নিবন্ধিত হয়েছেন তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়ার নির্দেশনা নেই বলে জানালেন মৎস্য বিভাগের এই কর্মকর্তা। যারা পেশা চেঞ্জ করে অন্য পেশায় যাচ্ছে তাদের নিবন্ধন থেকে জেলে নিবন্ধন তাদের তালিকা থেকে বাদ দেওয়ার এরকম আমাদের কোনো নির্দেশনা নাই। যদি এরকম নির্দেশনা পাই তা আমরা ব্যবস্থা নিব। প্রতি বছর জেলে তালিকায় নতুন করে যারা জেলে পেশায় আসছে তাদের নাম নিবন্ধন করা হলেও যারা জেলে পেশা পরিবর্তন করছে তাদের নাম কর্তন করা হচ্ছে না, যার ফলে জেলেদের জন্য আসা যে কোনো সহযোগিতা সঠিকভাবে প্রকৃত জেলেরা পাচ্ছে না। এম এ আজিম, সময় সংবাদ, বরগুনা। চিকিৎসক ও প্রয়োজনীয় যন্ত্রপাতি সহ নানা সংকটে ব্যাহত হচ্ছে চাঁদপুর জেনারেল হাসপাতালের চিকিৎসা সেবা কার্যক্রম। কাঙ্ক্ষিত সেবা না পাওয়ার পাশাপাশি নানা হয়রানির অভিযোগ রয়েছে রোগীদের। আর নিজেদের সীমাবদ্ধতার কথা স্বীকার করে রোগীদের সেবা দেওয়ার কথা জানালেন চিকিৎসকরা। অন্যদিকে হাসপাতাল কর্তৃপক্ষ বলছে সমস্যার সমাধানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। ফারুক আহমদের তথ্য ও কৃষ্ণকান্তদের তোলা ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। 11 বছর আগে সদর হাসপাতালকে 250 শয্যায় উন্নীত করে নামকরণ করা হয় চাঁদপুর জেনারেল হাসপাতাল। আধুনিক যন্ত্রপাতি ও বিশেষজ্ঞ চিকিৎসক রয়েছে এমন আশায় শুধু চাঁদপুর নয়, পাশের লক্ষ্মীপুর ও শরীয়তপুর জেলার রোগীরাও সেবা নিতে আসেন এই হাসপাতালে। তবে প্রয়োজনীয় চিকিৎসা সেবা না পাওয়া সহ নানা হয়রানির কথা জানান তারা। বিভিন্ন ঝামেলা পরে অনেকক্ষণ বসে থাকা লাগে। সরকারি হাসপাতাল ঠিক, কিন্তু অত বেশি গুরুত্ব নেই। ইনজেকশন পোস্ট করতে আসলো 100 টাকা চায়, 100 টাকা না দিলে ওনারা ইনজেকশন করেন। হসপিটাল নিয়ে আসছি এক্সরে করার জন্য, যেহেতু এখানে এক্সরে নাই বিধায় আমি বাইরে থেকে এক্সরে করে নিয়ে আসছি। এই অবস্থায় চিকিৎসক সহ জনবল সংকটের কথা জানিয়েছেন নার্স ও চিকিৎসকরা। নার্স স্টাফ থাকার কথা, ওই তুলনায় আমাদের ওরকম স্টাফ নেই, ডাক্তার সেভাবে নেই। বাট আমরা চেষ্টা করি, যথাসাধ্য চেষ্টা করি যে এখানে ট্রিটমেন্টটা ঠিকমতো দেওয়ার।
অবশ্য সমস্যা সমাধানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে বলে জানিয়েছেন হাসপাতালের তত্ত্বাবধায়ক। ডাক্তার, নার্স এবং অন্যান্য জনবলের ঘাটতি আছে এবং অন্যান্য সরঞ্জামাদি ঘাটতি আছে। এই ব্যাপারে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করিয়াছি। চাঁদপুর জেনারেল হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসক, নার্স ও কর্মচারী সহ 288টি পদের বিপরীতে 67টি পদ শূন্য রয়েছে। সময় সংবাদ, চাঁদপুর। আন্তর্জাতিক প্রসঙ্গ। মিয়ানমারের সাধারণ নির্বাচনে জয়ের প্রত্যাশা ব্যক্ত করেছেন বিরোধী দল এনএলডির শীর্ষ নেতা অং সান সু চি। রোববারে নির্বাচন শেষে ভোট গণনা শুরুর পর সমর্থকদের উদ্দেশ্যে এক ভাষণে এনএলডি জয়ী হতে যাচ্ছে বলে আভাস দেন সু চি। তবে ফলাফল ঘোষণায় দেরি হতে পারে বলেও আশঙ্কা তার। রোববার সন্ধ্যায় শুরু হওয়া ভোট গণনা এখনও চলছে বলে কর্তৃপক্ষের বরাত দিয়ে জানায় বিবিসি। আজ সন্ধ্যার আগে ফল প্রকাশের সম্ভাবনা কম বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়। মিয়ানমারের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, পর্যবেক্ষকদের কড়া নজরদারিতে চলছে ভোট গণনা। বহু প্রতীক্ষিত এই নির্বাচনকে নিয়ে মিয়ানমারে টান উত্তেজনা বিরাজ করলেও কোথাও কোনো বিশৃঙ্খলার খবর এখনও পাওয়া যায়নি। এবারের নির্বাচনে প্রায় 80% ভোট পড়েছে বলে জানায় গণমাধ্যম। ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষক দলের দাবি, 46,000 ভোট কেন্দ্রে 3,35,00,000 ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। বোমার আঘাতেই সিনাইয়ে রাশিয়ার বিমান বিধ্বস্ত হয় বলে নিশ্চিত করেছে মিশরীয় তদন্ত দল। রোববার মিশরের তদন্ত দলের এক সদস্য নাম প্রকাশ করার শর্তে রয়টার্সকে জানান, বিমানটি বিধ্বস্ত হওয়ার আগে ককপিটের রেকর্ডারে যে আওয়াজ শোনা গেছে তা বোমা বিস্ফোরণের। এদিকে বিমানটি বোমা হামলাতেই বিধ্বস্ত হয়েছে এমন শঙ্কা থাকায় মিশর থেকে নিজ দেশের পর্যটকদের জরুরি ভিত্তিতে ফিরিয়ে আনছে রাশিয়ার সরকার। রাশিয়ার সেন্ট পিটার্সবার্গের আইজাক ক্যাথেড্রাল থেকে রোববার গুনে গুনে 224 বার ঘণ্টার ধ্বনি শোনা যায়। মিশরে বিমান বিধ্বস্ত হয়ে নিহতদের স্মরণে সেখানে একটি শোক সভার আয়োজন করা হয়। শোকে মুহ্যমান হয়ে পড়েন স্বজনরা। দুঃখ ভারাক্রান্ত কণ্ঠে তারা অভিযোগ করেন, নাশকতাই কেড়ে নিয়েছে প্রিয়জনের প্রাণ। খুবই দুঃখজনক। এই মর্মান্তিক ঘটনায় আমরা আমাদের আত্মীয় স্বজন হারিয়েছি। এখনো স্পষ্ট করে আমাদের কিছুই বলা হচ্ছে না, কিন্তু বোমা হামলার কথা কোনোভাবেই উড়িয়ে দেয়া যায় না। সরকারের উচিত আরো বিস্তারিত তদন্ত করা। এরই মধ্যে মিশরের তদন্ত দল জানিয়েছে তারা 90% নিশ্চিত যে বিমানটি বোমা হামলাতেই বিধ্বস্ত হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক মিশরীয় তদন্ত দলের এক সদস্য বার্তা সংস্থা রয়টার্সকে জানান, বিমানের ব্ল্যাক বক্সের ককপিটের রেকর্ডিংয়ে যে শব্দ শোনা গেছে তা বোমা বিস্ফোরণের। এদিকে মিশর থেকে কড়া নিরাপত্তায় ফিরিয়ে আনা হচ্ছে রুশ পর্যটকদের। রুশ উপপ্রধানমন্ত্রীর বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, আরো 11,000 নাগরিককে এরই মধ্যে রাশিয়ায় ফিরিয়ে আনা হয়েছে। আরো বেশ কিছু পর্যটককে মস্কোতে ফিরিয়ে আনা হবে বলেও জানিয়েছেন উপপ্রধানমন্ত্রী আর্কেডি বরকোভিচ। গেল শুক্রবার থেকে রাশিয়া মিশর রুটে নিয়মিত বিমান চলাচল বন্ধ রয়েছে। গেল 31 অক্টোবর 224 জন যাত্রী নিয়ে সিনাইয়ে বিধ্বস্ত হয় রুশ মেট্রোজেটের একটি বিমান। এরপর 2 দফায় আইএস বিমানটি বিধ্বস্ত করার দাবি করে সামাজিক মাধ্যমে বার্তা পাঠায়। তানজিম মুনিয়াত, সময় সংবাদ। দর্শক, দ্বিতীয় ওয়ানডেতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ব্যাট করবে বাংলাদেশ। সিরিজের প্রথম ওয়ানডেতে দাপুটে জয়ের পর দ্বিতীয় ওয়ানডে ঘিরে টাইগার সমর্থকদের মাঝে সৃষ্টি হয়েছে উন্মাদনা। তাই ম্যাচ শুরু হওয়ার আগেই বর্ণিল সাজে শেরি বাংলা ক্রিকেট স্টেডিয়ামে উপস্থিত হতে শুরু করেছেন টাইগার সমর্থকরা। সেখানে আছেন আমাদের সহকর্মী মাকসুম আলম খান। আমরা সবশেষ খবর জানতে চলে যাচ্ছি তার কাছে। মাকসুম, হ্যাঁ ওয়াহিদা সবটা আপনাকে ধন্যবাদ। আসলে প্রথমে বলে রাখি একটি কথা, সেটি হচ্ছে এটি কোনো মন গড়া কথা নয়। এখন আসলে অবলীলায় বলে দিচ্ছেন অনেক বাংলাদেশি সমর্থক, বাংলাদেশি ক্রিকেট প্রেমীরা যারা ক্রিকেটকে ভালোবাসেন। মিরপুর স্টেডিয়ামে এই দ্বিতীয় ওয়ানডেতেও বাংলাদেশ জিতে তাদের এবছরের চতুর্থ এবং 1 বছর মিলিয়ে অর্থাৎ গত নভেম্বর থেকে 5ম সিরিজ জয় করবে এমন প্রত্যাশা তারা অবলীলায় করতে পারছেন। তারা অনেকেই নিশ্চিত ভেবেই বলছেন এই কথাটি। তো এই দ্বিতীয় ওয়ানডেতে মিরপুরে আমরা আসলে সেই প্রথম ওয়ানডেতে মানুষের যেমনটা দেখেছিলাম তেমন দর্শক সমাগম এখন পর্যন্ত দেখিনি, যদিও স্টেডিয়ামের বাইরে অনেক লোককে আমরা দেখতে পাচ্ছি। এখনো অনেকেই দল বেঁধে ঢুকছেন। তবে প্রথম ওয়ানডেতে যেটি দেখা গিয়েছিল যে খেলা শুরু হওয়ার অনেকক্ষণ আগে তারা মাঠে এসে প্রবেশ করেছিল এবং তখন থেকেই তাদের প্রিয় দলকে সমর্থন জানানোর জন্য তারা তাদের জার্সি এবং মাথায় ক্যাপ এবং বাংলাদেশের পতাকা বেঁধে বাঘে
ত্যাগের উল্কি এঁকে মুখে স্টেডিয়ামে এসেছিল, কিন্তু আজ যেটি দেখা যাচ্ছে সেটি হচ্ছে শুরু থেকে তেমন আমরা দেখতে পাইনি। তবে এখন দল বেঁধে অনেকেই ঢুকছেন, যদিও সমাগমটা প্রথম ওয়ানডের তুলনায় কিছুটা কম, তবে আমরা স্টেডিয়ামের বাইরে অনেক লোকজনের সমাগম দেখছি। তারপরেও যেটি আরও একটি কথা বলতে চাই যে এই এলাকায়, মিরপুর এলাকায় স্টেডিয়ামের বাইরে এই যে কোনো সিরিজের জন্য বাংলাদেশের বিপক্ষে যে কোনো দলের সিরিজ, প্রতিপক্ষ যেই হোক না কেন, দর্শকদের আসলে আগ্রহের কমতি থাকে না। এবং 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 টস কিছুক্ষণ আগে আমরা জানতে পেরেছি যে কিছুক্ষণ আগেই টস হয়ে গিয়েছে এবং টস জিতে বাংলাদেশ ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে। যদিও দুঃখিত, কিছুক্ষণ আগেই আমরা জানতে পেরেছি বাংলাদেশ টসে হেরেছে এবং হার পরেও জিম্বাবুয়ে দল আবারও তাদেরকে ব্যাটিংয়ে পাঠাচ্ছে। তো বাংলাদেশ ব্যাটে নামবে আরও একবার। তো যাই হোক, আমরা যদিও এই ওয়ানডেতে আমাদের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে পাচ্ছি না, সন্তান সম্ভব তার প্রথম সন্তানের জন্মের জন্য তার স্ত্রীর পাশে থাকার জন্য তিনি যুক্তরাষ্ট্রে গিয়েছেন। যদিও কিন্তু তামিম ইকবাল, মুশফিকুর রহিম গত ম্যাচে দারুণ খেলেছেন এবং তামিম ইকবাল রানের জন্য খুব মুখিয়ে আছেন। গতদিন অনুশীলনের সময় তিনি বলেছিলেন যে তিনি বড় স্কোর করতে চান এবং যারা গত ম্যাচে রান পাননি তারাও এই ম্যাচে অনেক রান করবেন এবং বাংলাদেশ দলকে ভালো একটি সংগ্রহের পথে নিয়ে যাবেন, এমনটাই প্রত্যাশা সমর্থকদের। তো স্বপ্না, এখনকার মতো এই ছিল বীরপুর স্টেডিয়াম থেকে আমার কাছে সর্বশেষ খবর। পরবর্তী যে কোনো কিছু আপনাকে আমরা জানিয়ে দেব। ধন্যবাদ স্বপ্না। দর্শক, দ্বিতীয় ওয়ানডেতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ব্যাট করবে বাংলাদেশ, আর এই বিষয়ে মিরপুর স্টেডিয়াম থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী মাকসুম আলম খান। কন্যা সন্তানের বাবা হয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। সুস্থ রয়েছেন মা ও নবজাতক দুজনই। এর আগে রোববার রাতে স্ত্রীর পাশে থাকতে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে দেশ ছাড়েন সাকিব। তার যাত্রার বিষয়টি আগেই নিশ্চিত করেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ম্যানেজার খালেদ মাহমুদ সুজন। সাকিবের জায়গায় দলে ডাক পেয়েছেন এনামুল হক বিজয়। প্রথম সন্তানের বাবা হতে যাওয়া সাকিব জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ খেলতে যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে আসেন কদিন আগেই। আনুষ্ঠানিক অনুশীলনে তিনি জানিয়েছিলেন স্ত্রী শিশিরের অনুপ্রেরণাতেই তিনি ওই অবস্থায় যুক্তরাষ্ট্র থেকে ছুটে আসেন। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডেতে খেলেছেনও দারুণ। ক্যারিয়ারের প্রথমবারের মতো 5 উইকেট শিকারের পাশাপাশি দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এই বাঁহাতি স্পিনার। তবে রোববার অনুশীলনে যোগ দেননি তিনি। ফলে বাংলাদেশের হয়ে ওয়ানডেতে সর্বোচ্চ উইকেট শিকারের রেকর্ড স্পর্শ করতে সাকিবকে অপেক্ষা করতে হবে পরবর্তী সিরিজ পর্যন্ত। এবার ফুটবল প্রসঙ্গ। বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন ঢাকায় সফররত অস্ট্রেলিয়ার নিরাপত্তা পর্যবেক্ষক দল। পাশাপাশি 14 নভেম্বর সকারুজদের বাংলাদেশে আসার বিষয়টিও নিশ্চিত করেন তারা। দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সাথে বৈঠক শেষে বিষয়টি নিশ্চিত করেন পর্যবেক্ষক দলের প্রধান মার্ক সালিফা। এদিকে 17 নভেম্বর অস্ট্রেলিয়ার বিপক্ষে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে সর্বোচ্চ নিরাপত্তা প্রদানের আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। দলটি 4 বারের বিশ্বকাপ খেলা অস্ট্রেলিয়া বলেই হয়তো নিরাপত্তা নিয়ে এত প্রশ্ন, এত সংশয়। তবে ফুটবল বিশ্বে নিজেদের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখতে চেষ্টার কমতি নেই বাফুফেরও। তাই অতিথিদের দাবি মেনেই বাংলাদেশের নিরাপত্তা পর্যবেক্ষণে আসা প্রতিনিধিদের সঙ্গে প্রথম বৈঠকটা ফেডারেশন আয়োজন করেছিল সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। বিশ্বকাপ বাছাই ম্যাচের জন্য এর আগেও একবার বাংলাদেশে এসেছিল অস্ট্রেলিয়া প্রতিনিধি দল। সেবার প্র্যাকটিস ভেন্যু সহ বঙ্গবন্ধু স্টেডিয়াম পরিদর্শন করলেও প্রতিনিধিদের এবারের পর্যবেক্ষণ শুধুই নিরাপত্তা নিয়ে। তবে দেশের আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সাথে বৈঠক শেষে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সন্তুষ্ট অতিথিরা। আজকের বৈঠকের মূল বিষয় ছিল নিরাপত্তা পরিস্থিতি, আর এই বিষয়ে সরকারের পক্ষ থেকে আমাদের আশ্বস্ত করা হয়েছে আমরা বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সন্তুষ্ট। এদিকে বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার বিশ্বকাপ বাছাইয়ের সেই ম্যাচে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। পাশাপাশি স্টেডিয়াম ও এর আশেপাশের এলাকায় মোতায়েন রাখা হবে পুলিশের বিশেষ বাহিনী। তারা সিকিউরিটির ব্যাপারে আমাদের সঙ্গে কিছু কথাবার্তা হয়েছে। এই সমস্ত কিছুকেই আমরা এশিওর করেছি যে আমরা বেস্ট পসিবল সিকিউরিটি এই টুর্নামেন্টের জন্য দেব। নিরাপত্তার বিস্তারিত বিষয় কিন্তু আমরা প্রকাশ করি না, তবে আমি এটুকু বলতে পারি যতগুলো ফুটবল টুর্নামেন্ট হয়েছে তার থেকেও অধিক নিরাপত্তা ব্যবস্থা এখানে নেওয়া হয়েছে। বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণে আগামী 10 নভেম্বর বাংলাদেশে আসবে ফিফা প্রতিনিধি দল। বাফুফে কর্মকর্তাদের উপস্থিতিতে তাদের সাথে আরও একটি বৈঠক করবেন অস্ট্রেলিয়া থেকে আসা নিরাপত্তা পর্যবেক্ষকরা। এসএম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার।
ওষুধের মেধাস্বত্বে বিশেষ সুবিধা বহাল রাখার সিদ্ধান্তে বাড়ছে না উৎপাদন খরচ, বলছেন বিশেষজ্ঞরা। আরও 17 বছর সুফল পাবে বাংলাদেশের মানুষ। দীপন হত্যার পর আজিজ সুপারমার্কেট এখন অনেকটাই নিষ্প্রাণ। কমে গেছে ক্রেতার সমাগম, নিরাপত্তা জোরদারের দাবি প্রকাশকদের। তদারকি না থাকায় চীন থেকে গণহারে আসছে নিম্নমানের সিসি ক্যামেরা। রাতের বেলা অপরাধী শনাক্ত করা কঠিন হয়ে পড়ছে, বলছে পুলিশ। সংখ্যাগরিষ্ঠ জনগণ ও রাজনীতিবিদরা অভিন্ন মত দিলেও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের আগে বৈধতা পাওয়ার সম্ভাবনা নেই অভিবাসীদের। এবং দ্বিতীয় ওয়ানডেতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ব্যাট করবে বাংলাদেশ। জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে চায় স্বাগতিকরা, ভালো করার লক্ষ্য অতিথিদের। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিংক, রবি ও সিটিসেল নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *SN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। আর সঙ্গেই থাকুন সময়।